আমাদের গত ক্লাসে আমরা ডাইজেস্টিভ সিস্টেম আমরা শুরু করেছিলাম, তার এই ধারাবাহিকতায় আমরা আজকে আবার পিছনের কিছু পড়া রিপিট করবো অল্প একটু, তারপর আমরা আবার পড়াতে চলে যাব। আর স্ক্রিন কি দেখা যাচ্ছে? একজন একটু বলবেন। দেখা যাচ্ছে। ওকে, আমরা গত ক্লাসে ডাইজেস্টিভ সিস্টেম কাকে বলে সেটা আমরা বলেছিলাম। এটা হচ্ছে এমন একটা সিস্টেম, এমন একটা তন্ত্র যা খাবার গ্রহণ থেকে শুরু করে হজম, পরিপাক, এগুলোর সাথে যে সম্পর্কিত যে যে অর্গান গুলো এগুলোর সাথে কাজ করে সক্রিয়ভাবে, এদেরকে একত্রে বলা হয় ডাইজেস্টিভ সিস্টেম। এর আরো দুই তিনটা নাম আছে, এটাকে এলিমেন্টারি সিস্টেমও বলা হয় এবং গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল সিস্টেমও বলা হয়, বাংলায় বলা হয় পরিপাক তন্ত্র। এই পরিপাক তন্ত্রের দুইটা অংশ বা দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে ডাইজেস্টিভ ট্র্যাক্ট আর একটা ছিল অ্যাক্সেসরি অর্গান। ডাইজেস্টিভ ট্র্যাক্ট মানে হচ্ছে রাস্তা, অর্থাৎ আমাদের বুক থেকে, বুক গহ্বর থেকে বা বুক থেকে শুরু করে একদম পায়ুপথ পর্যন্ত, অ্যানাস পর্যন্ত যে রাস্তাটা, এই রাস্তাটা হচ্ছে সরাসরি ডাইজেস্টিভ ট্র্যাক্ট বা পথ। এর সাথে খাবার গ্রহণ থেকে শুরু করে হজম পর্যন্ত কিছু এক্সট্রা অর্গান থাকে, এগুলো সহায়তা করে, যেমন দাঁত, তারপর হচ্ছে লালা গ্রন্থি, এরপরে হচ্ছে গিয়ে জিহ্বা, তারপরে লিভার, গল ব্লাডার, প্যানক্রিয়াস, এগুলো হচ্ছে অ্যাক্সেসরি অর্গান। ডাইজেস্টিভ ট্র্যাক্টের মধ্যে আমাদের শুরুটা হচ্ছে গিয়ে মাউথ বা ওরাল ক্যাভিটি, হ্যাঁ, বুক বা বুক গহ্বর। এরপরের পার্টটা হচ্ছে আমাদের ইসোফেগাস বা খাদ্যনালী। খাদ্যনালীর পর হচ্ছে স্টোমাক, স্টোমাকের পর হচ্ছে ইন্টেস্টাইন, অন্ত্র। এই ইন্টেস্টাইন আবার দুই ধরনের, একটা হচ্ছে স্মল ইন্টেস্টাইন, একটা হচ্ছে লার্জ ইন্টেস্টাইন। স্মল ইন্টেস্টাইনকে আমরা শুধু ইন্টেস্টাইনই বলি, আর লার্জ ইন্টেস্টাইনকে আমরা কোলন বলি। স্মল ইন্টেস্টাইনের মধ্যে তিনটা পার্ট। উপরের যে প্রথম পার্টটা, যে এখান থেকে শুরু করে স্টোমাকের পর থেকে, এই প্রথম অংশটুকু হচ্ছে ডিউডেনাম, মাঝখানের পার্টের নাম হচ্ছে জেজুনাম এবং লাস্ট পার্টের নাম হচ্ছে ইলিয়াম। ডিউডেনাম, জেজুনাম এবং ইলিয়াম। এই স্মল ইন্টেস্টাইন লার্জ ইন্টেস্টাইনে যে পার্টের সাথে এসে মিলে সংযোগের স্থল, সেটাকে বলে সিকাম। সিকাম, এই সিকামের নিচে ঠিক একটু এক্সট্রা অঙ্গ ঝুলতে থাকে লেজের মতো, এটাকে বলা হয় অ্যাপেন্ডিক্স। সরাসরি ডাইজেস্টিভ সিস্টেমের কোনো অর্গান না, এটা জাস্ট এনজাইমেশন করানোর সময় অথবা বিভিন্ন রকমের কি বলে যে মাইক্রো অর্গানিজম গুলো থাকে, ব্যাকটেরিয়া, ভাইরাস, এদেরকে দূরীভূত করে। তো আগে চিকিৎসা বিজ্ঞানীর এটা বলছে যে এক্সট্রা অঙ্গ, এটা কেটে ফেলে দেয়, এটাতে ইনফ্লামেশন হয়, কিন্তু পরবর্তী দেখা যাচ্ছে না, এটার কিছু ভূমিকা থাকে। তো যাই হোক, এরপরে যে লার্জ ইন্টেস্টাইন থাকে, এর উপরের যে পার্টটা প্রথম দিকে, যেটা উপরের দিকে উঠতেছে, এটাকে বলে অ্যাসেন্ডিং কোলন। উপরের দিকে উঠতেছে সিকাম থেকে শুরু করে উপরের দিকে, এটা হলো অ্যাসেন্ডিং কোলন। এরপর আড়াআড়ি যেটা চলে গেছে পেটের মাঝ বরাবর, আড়াআড়ি, এটাকে বলে ট্রান্সভার্স কোলন। নিচের দিকে যেটা নামে ডিসেন্ডিং কোলন, এবং এখানে একটু বাঁকা আছে, অর্ধ বাঁকা, এটাকে বলে সিগময়েড কোলন। এই সিগময়েড কোলনের পরের অংশ হচ্ছে রেকটাম বা মলভাণ্ড, এরপর হচ্ছে অ্যানাল ক্যানেল, এবং সর্বশেষ হচ্ছে অ্যানাস বা মলদ্বার। এই হচ্ছে আমাদের ডাইজেস্টিভ ট্র্যাক্টের পার্ট। আর অ্যাক্সেসরি অর্গানের মধ্যে হচ্ছে গিয়ে জিহ্বা, স্যালিভারি গ্ল্যান্ড, টাং, স্যালিভারি গ্ল্যান্ড, এবং লিভার, গল ব্লাডার, প্যানক্রিয়াস, এগুলো হচ্ছে অ্যাক্সেসরি অর্গান। আমরা এর পরবর্তীতে অ্যাবডোমেন সম্পর্কে পড়েছিলাম, যে অ্যাবডোমেন কি। অ্যাবডোমেন হচ্ছে আমাদের এই যে বুক থেকে শুরু করে পেট এবং তলপেট, এই পুরো জায়গাটাকে বলা হয় ট্রান। হচ্ছে সব জায়গায় বলে কি ট্রান, চেস্ট, অ্যাবডোমেন এন্ড পেলভিস, অর্থাৎ বুক, পেট, তলপেট, তিনটাকে একত্রে বলা হয় কি ট্রান। এই ট্রাঙ্কের নিচের পার্ট বা মাঝখানের পার্ট হচ্ছে অ্যাবডোমেন, যা বুক এবং পেটকে ডায়াফ্রাম দ্বারা
পর্দা দ্বারা কি করা থাকে, ভাগ করা থাকে, একটা বাউন্ডারি, এখানে একটা পর্দা থাকে মোটা, এটা হলো ডায়াফ্রাম। এই ডায়াফ্রামটা হচ্ছে আমাদের চেস্ট এবং অ্যাবডোমেনকে আলাদা করে রাখে। এই অ্যাবডোমেনের আমাদের অ্যানাটমিক্যাল সেকশন অনুযায়ী এবং আমাদের বিভিন্ন কি বলে রেপার্টরিতে বলি আমরা, অথবা আমাদের রোগ নির্ণয় করার ক্ষেত্রে বা বিভিন্ন অর্গান গুলোকে যে সাজানো যে আছে, এগুলো সুবিধার জন্য আমরা এই অ্যাবডোমিনাল রিজিয়নটাকে, অ্যাবডোমিনাল অঞ্চলটাকে আমরা 9টা ভাগে ভাগ করি, সেটা হলো অ্যাবডোমিনাল রিজিয়ন। এই অ্যাবডোমিনাল রিজিয়নের মধ্যে এই যে অংশটা, অর্থাৎ আমরা যদি ঠিক বুকের মাঝ বরাবর থেকে, অর্থাৎ বুকের যে দুই পাশে ব্রেস্ট থাকে, ব্রেস্টের নিপল বরাবর যদি আমরা এই রেখাটাকে টান দেই উপর থেকে নিচে, এবং এখানে যদি আমরা লেফট সাইড উপর থেকে নিচে টান দেই, তাহলে 3টে অংশে ভাগ হয়। এবং আড়াআড়ি ভাবে মাঝখানে নাভি থেকে 2 ইঞ্চি উপরে যদি আমরা একটা আড়াআড়ি ভাবে টান দেই, এবং নাভির 2 ইঞ্চি নিচ থেকে যদি আমরা আবার একটা টান দেই, তাহলে এই টোটাল 9টা রিজিয়নে ভাগ হবে। এটাকে বলা হয় অ্যাবডোমিনাল রিজিয়ন। এর মাঝখানে থাকে হচ্ছে সেন্টার পয়েন্ট, আম্বিলিক্যাল বা নাভি অঞ্চল। এর উপরের অংশটাকে বলা হয় ইপিগ্যাস্ট্রিক, ইপি মানে উপরে, নিচের অংশ বলা হয় হাইপোগ্যাস্ট্রিক, হাইপো মানে নিচে। গ্যাস্ট্রিক শব্দের অর্থ কি গত ক্লাসে বলেছিলাম? গ্যাস্ট্রিক মানে কি জানেন কেউ? গ্যাস্ট্রিক মানে কি? গ্যাস্ট্রিক, এই যে ইপিগ্যাস্ট্রিক, হাইপোগ্যাস্ট্রিক, গ্যাস্ট্রিক শব্দের অর্থ কি বলেন? কারো জানা আছে গ্যাস্ট্রিক মানে কি? না জানলে অসুবিধা নাই। কেউ বলতে পারবেন না? গ্যাস্ট্রিক শব্দের অর্থ হচ্ছে পাকস্থলী। হ্যাঁ, পাকস্থলী, আর একটা নাম হচ্ছে গ্যাস্ট্রিক। এই জন্য এইটা যেহেতু গ্যাস্ট্রিক উপরের অংশটাকে বলে ইপিগ্যাস্ট্রিক, এবং নাভির নিচে অংশটাকে বলা হয় হাইপোগ্যাস্ট্রিক। ইপিগ্যাস্ট্রিক এবং হাইপোগ্যাস্ট্রিক, ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে গিয়ে আমাদের এই যে 1 নাম্বার যে অংশটা কোনাকুনি, এখানে বলা হয় রাইট হাইপোকন্ড্রিয়া, অর্থাৎ সেন্টার বরাবর মাঝের যে অংশটা আছে, এটা ডান পাশেটাকে রাইট সাইড এবং বাম পাশেটাকে লেফট সাইড হিসেবে আমরা এখানে চিহ্নিত করি। এবং এই যে বুকের খাঁচা, খাঁচাটাকে আর নাম হচ্ছে কন্ড্রু। কন্ড্রু মানে বুকের খাঁচা বা কার্টিলেজ। বুকের খাঁচাতে অসংখ্য কার্টিলেজ থাকে। এই কন্ড্রু মানে বুকের খাঁচা, তার মানে রাইট হাইপোকন্ড্রিয়া, অর্থাৎ কন্ড্রুর নিচের অংশে, ডান পাশে, হাইপো মানে নিচে, লেফট হাইপোকন্ড্রিয়া। নাভির মাঝ বরাবর হচ্ছে আমাদের লাম্বার অংশটাকে, মেরুদণ্ডের যে মাঝখানে পার্ট, লাম্বার রিজিয়ন, পেটের মাঝ বরাবর হচ্ছে রাইট লাম্বার এবং লেফট লাম্বার। আর এই যে হাইপোগ্যাস্ট্রিকের পাশে, ডান পাশে হচ্ছে মানে কুচকি, যেটাকে আমরা বাংলায় বলি কুচকির কোনাকুনি যে অংশটা, সেটা রাইট ইলিয়াক এবং লেফট ইলিয়াক। হ্যাঁ, এই হচ্ছে আমাদের পেটের 9টা অংশ। এরপরে আমরা শুরু করবো আজকে যে মাউথ ওরাল ক্যাভিটি থেকে। দেখেন ওরাল ক্যাভিটি বা মাউথটা কি। দ্য ওরাল ক্যাভিটি ফর্মস, বুক গহ্বর যেটাকে বাংলায় বলা হয়, বা বুক গহ্বর। ওরাল ক্যাভিটি ফর্মস তৈরি হয় লিপস, টাং, টিথ, ওরাল লাইনিং এন্ড স্যালিভারি গ্ল্যান্ড। দেখেন কয়টা জিনিস ওরাল ক্যাভিটি তৈরি। প্রথম হচ্ছে লিপস, ঠোঁট, টাং, জিহ্বা, টিথ, দাঁত, ওরাল লাইনিং, মুখের ভিতর যে রাস্তা, একটা ট্রাক্ট বা লাইনিং, হ্যাঁ, একটা স্তর, লম্বা রাস্তার মতো, এন্ড স্যালিভারি গ্ল্যান্ড, লালা গ্রন্থি দিয়ে আমার এই ওরাল ক্যাভিটি তৈরি। ইট ইজ কভার্ড বাই নন কেরাটিনাইজড স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম। এপিথেলিয়াম মানে হচ্ছে এগুলা আবরণী কলা অর্থাৎ টিস্যু। এই টিস্যু কয় ধরনের পড়িয়েছিলাম আগে? টিস্যু কয় ধরনের? হাফিজা খানম লাইনে আছেন? তৌফিক, আইনুল বাড়ি, মাইক্রোফোনটা অন করে একটু কথা বলেন আমার সাথে, কোঅপারেট করেন। আমির হামজা আছেন? আমির হামজা, সবাই কি লাইনে রেখে কি ঘুমিয়ে গেছেন নাকি? বুঝলাম না, তাদের ক্লাস করে লাভ কি? আপনার পিছনে ভিডিও দেখেন না? স্যার 4 ধরনের।
এত সময় লাগলো কেন বুঝলাম না তো। কি কি একটু আর নামটা খাওয়া বলতে দাওয়া পারবেন? করতেছি তো। খাওয়া দাওয়া করতেছেন আপনি, অসুবিধা নাই। আর বাকি সবাই কি ঘুমাচ্ছেন? তো ক্লাস নেওয়া যাবে না যদি কোঅপারেট না করেন। আচ্ছা একটু বলেন, 4 ধরনের বলছেন হয়েছে, কি কি একটু মনে আছে? এক জি নাম্বারটি স্যার, হচ্ছে কি আমাদের, হ্যাঁ বলেন এক ইপিথেলিয়াল নাম্বার। টিস্যু, হ্যাঁ 1 নাম্বার ইপিথেলিয়াল টিস্যু, জি। কানেকটিভ টিস্যু, মাসেল টিস্যু, নার্ভাস টিস্যু। নার্ভাস টিস্যু, ভেরি গুড। তাহলে এই যে ইপিথেলিয়াল মানে হচ্ছে আবরণী কলা, যেটা আমরা বলেছিলাম যে আবরণী কলা নাই এমন কোনো জায়গা নেই আমাদের। মানে বডির ভিতরে প্রত্যেকটা পার্টে প্রত্যেকটা টিস্যু আছে, হ্যাঁ, একটা সাথে আরেকটা রিলেটেড। তো বেশিরভাগটা হচ্ছে আবরণী কলা বা ইপিথেলিয়াল। তাহলে আমাদের এই যে মুখের ভিতরে এটা হচ্ছে নন কেরাটিনাইজড। দেখেন, কেরাটিনাইজ মানে হচ্ছে এক ধরনের শক্ত আবরণ বিশিষ্ট কি এক ধরনের টিস্যু বা কলা, এটা কেরাটিনাইজড বলা হয়। আর নন কেরাটিনাইজ মানে হচ্ছে কি যেটা শক্ত না, নরম। দেখেন মুখের ভিতরটা পুরোটাই কিন্তু খুব সফট, হ্যাঁ, এবং নরম অংশ। এখানে হচ্ছে স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস, মাছের আইসের মতো কিছু টিস্যু থাকে, এপিথেলিয়াল একটা পার্ট, এবং স্ট্র্যাটিফাইড যেগুলা যদি আমরা বিশ্লেষণ করি এখানে লম্বা লম্বা দাগ দাগ টাইপের টিস্যু পাওয়া যাবে। তাহলে আমরা মুখের ভিতরে মূলত ইপিথেলিয়াল থাকে, মানে আবরণী কলা থাকে, কিন্তু তার 3 ধরনের বৈশিষ্ট্য। একটা হচ্ছে শক্ত নয়, নরম টাইপের, লম্বা লম্বা দাগ টাইপের, আর হচ্ছে কি মাছের আইসের মতো অসংখ্য টিস্যু দিয়ে তৈরি, ইপিথেলিয়াল টিস্যু দিয়ে তৈরি মুখের ভিতরটা। ইস লোয়ার এন্ড কানেক্টেড উইথ ফ্যারিংস। আমরা ফ্যারিংস বলেছিলাম, যেটা আমাদের কোথায় আমরা যে রেসপিরেটরি সিস্টেম যখন পড়েছিলাম, যে ফ্যারিংসটা হচ্ছে কোন অংশটা, এটা কি বুক গহ্বর এবং আমাদের নাকের যে পিছনের অংশটা একটা ফাঁকা জায়গা থাকে, এটা হচ্ছে আমরা বলি 3 রাস্তার মোড়, হ্যাঁ, জাংশন, যার 3টা পার্ট থাকে, এই ফাঁকা জায়গাটা হচ্ছে ফ্যারিংস। এই ফ্যারিংসটা যখন নাকের সাথে যে অংশটা কানেক্টেড থাকে এটাকে আমরা ন্যাজোফ্যারিংস। ওরাল পার্ট বা মুখের সাথে যে অংশটা লাগানো থাকে সেটাকে আমরা বলি ওরোফ্যারিংস। আর এই ফ্যারিংসটা মূলত চলে গিয়েছে শ্বাসনালীর যে ফার্স্ট যে কি বলে আমাদের সাউন্ড বক্স, যেটা আর কি, এই সাউন্ড বক্সের সাথে ল্যারিংসের সাথে যে অংশটা যুক্ত হয়েছে সেটাকে বলা হয় ল্যারিঞ্জিয়াল ফ্যারিংস বা ল্যারিঞ্জোফ্যারিংস। তাহলে এই যে মুখের পিছনের অংশ লোয়ার পার্ট যুক্ত হয়েছে কার সাথে? ফ্যারিংস এর সাথে। ইটস আউটার পার্ট ইজ ভেস্টিবিউল এন্ড ইনার পার্ট ইজ ওরাল ক্যাভিটি প্রপার। এর বাইরের অংশটাকে বলা হয় ভেস্টিবিউল, আর ভিতরে যে পার্ট ইনার পার্ট এটাকে বলা হয় ওরাল ক্যাভিটি প্রপার। মানে মূলত প্রকৃত যে মুখ গহ্বর সেটা হচ্ছে মূলত ভিতরের দিকে থাকে, বাইরে তো আমরা অল্পটুকু দেখতে পাই। হ্যাঁ, এই হচ্ছে আমাদের ওরাল ক্যাভিটি বর্ণনা। এর কাজটা কি? হ্যাঁ, দেখেন অ্যানাটমি অংশের মধ্যে কিন্তু ওরাল ক্যাভিটির গঠন আসতে পারে, আবার কাজও আসতে পারে। আর মূলত ফাংশন যেটা সেগুলো আসে হচ্ছে সব ফিজিওলজির পার্টে। অনেক সময় এখন এই ফাংশন ফিজিওলজি পার্ট দেখে গঠন যে আসবে না তা কিন্তু না, এই জন্য অ্যানাটমি ফিজিওলজি পার্টটা হচ্ছে দুইটাই একসাথে করে পড়তে হয়। ঠিক আছে, ওরাল ক্যাভিটির কাজটা কি? প্লেস এ ভাইটাল রোল ইন দ্য ইনিশিয়াল ইনটেক এন্ড ডাইজেশন অফ ফুড এন্ড ওয়াটার, বাট অলসো ইজ এসেনশিয়াল ফর দ্য ফরমেশন অফ স্পিচ এন্ড নর্মাল রেসপিরেশন। দেখেন মুখের গহ্বরে কিন্তু অনেকগুলো কাজ আছে। বলতেছে যে মেইনলি এটা কাজ হচ্ছে কি খাবারটাকে গ্রহণ করা, ইনিশিয়াল ইনটেক। খাবার কি কি করবো আমরা? খাবার এবং পানীয়, ফুড এন্ড ওয়াটার, এরকে আমরা ইনটেক করব, গ্রহণ করব। কোথায়? ফার্স্ট গ্রহণটাই করি আমরা মুখের গহ্বরে বা মুখের ভিতরে। তাহলে এটা একটা কাজ চলে গেল। এবং আমাদের খাবারের মূল উদ্দেশ্য হচ্ছে কিন্তু মূলত কি করা? পরিপাক করা, ডাইজেশন করা। হ্যাঁ, এবং এই ডাইজেশন থেকে মানে কি হবে? খাবারটা আমার বডিতে মানে নেওয়ার মতো উপযোগী হবে, এটাকে বলা হচ্ছে ডাইজেশন বা পরিপাক। এই পরিপাকের ফার্স্ট অংশ শুরু হয় মূলত মুখের থেকে বা মুখ গহ্বর থেকে। এই জন্য বলছে digestion of food, a minute, তো দেখেন কি বলছে, সে ইনটেক করে এবং ডাইজেশন করে হচ্ছে ফুড এবং ওয়াটার, অর্থাৎ খাবার এবং পানীয়র প্রথম পরিপাকটা শুরু হয় থেকে মুখের থেকে। ঠিক আছে, এবং সে আরো কিছু কাজ করে, সেটা হচ্ছে ফরমেশন অফ স্পিচ। আমরা যে কথা বলি এই কথা তৈরি করা, কথা তৈরি হয় থেকে আমার এই মুখের থেকে। হ্যাঁ, আমরা মুখ থেকে কি করি? কথা নিঃসরণ করি।
সাথে রেসপিরেশন পার্টও আছে, ল্যারিংস থেকে আমাদের ভয়েসটা তৈরি হয়, মানে প্রত্যেকটা পার্ট একটা সাথে একটা কি সংযুক্ত এবং হেল্প করে। বুকের গহ্বর জায়গাও কি সাউন্ডগুলি বাড়ি খায় এবং সেখানে প্রকৃত শব্দগুলো তৈরি হয়। এটাই হচ্ছে ফরমেশন অফ স্পিচ এন্ড নর্মাল রেসপিরেশন। আমরা এই রেসপিরেশনের পার্ট অনেক সময় দেখা যায় নাক বন্ধ থাকে, আমরা মুখ দিয়ে শ্বাস নেই, তাই না? এই জন্য রেসপিরেশনের পার্টও বুকের মধ্যে তৈরি হয়। এবার আসি আমরা লিপস। ঠোঁটের কাজটা কি? লিপস আর ফোল্ডেড মাস্কুলার অর্গান, ফোল্ডেড ভাঁজ করা, হ্যাঁ, মাস্কুলার অর্গান, মাসেল টাইপের মাংসল কিছু অঙ্গ, এন্টারেস অফ ওরাল ক্যাভিটি, আমাদের মুখ গহ্বরের প্রবেশ পথ হচ্ছে লিপস। ইট ইজ ফর্ম অফ স্কিন ইন আউটার সাইড, বাইরের দিকে স্কিন থাকে, এন্ড মিউকাস মেমব্রেন ইন ইনসাইড, এবং ভিতরের দিকে মিউকাস মেমব্রেন থাকে, সশ্রিক ঝিল্লি, হ্যাঁ, যে পিচ্ছিল পাতলা একটা আবরণ, হ্যাঁ, এটাকে বলা হয় মিউকাস মেমব্রেন। আমাদের যত অরিফিস থাকে, অর্থাৎ এটাকে বলা হয় ছিদ্র পথ বা প্রবেশ পথ, আমাদের বাইরে থেকে বডির যে কানেকশন সংযোগ স্থল, এগুলোকে বলে অরিফিস। যেমন আমাদের মুখ গহ্বর, তারপর নাকের ছিদ্র, চোখের অংশ, কানের ভিতরের অংশ, এরপর হচ্ছে যোনিপথের অংশ বা পেনিসের মাথার অংশ, মলদারের যে অংশগুলো, এগুলো হচ্ছে সব আমাদের অরিফিস বা ছিদ্রপথ। এই ছিদ্রপথের অর্থাৎ বাইরের পার্টের সাথে ভিতরের পার্টে যে সংযোগস্থল, সেটা হচ্ছে মিউকাস মেমব্রেন লেয়ার দ্বারা আবৃত থাকে। তার মানে আমাদের ঠোঁটের বাইরের দিকে স্কিন থাকতেছে, ভিতরের অংশে কি থাকতেছে? মিউকাস মেমব্রেন বা সশ্রিক ঝিল্লির অংশ থাকতেছে। ঠোঁটের কাজটা কি? ফাংশন অফ লিপস: হেল্পস ইন স্পিচ, কথা বলতে সাহায্য করে। হেল্পস ফুড রিচ ইন ওরাল ক্যাভিটি, খাবারটাকে মুখের ভিতরে ঠেলে দিতে পৌঁছাতে কি করে? সহায়তা করে। সহজ জিনিস, প্রত্যেকটা কাজগুলো যদি আমরা মাথায় রাখতে পারি, পরীক্ষাতে যদি আসে আমরা সহজে লিখতে পারবো। হ্যাঁ, এগুলো খুব বেশি পরিশ্রম করে মুখস্থ করা দরকার নাই, জাস্ট একটু চিন্তা করলেই বুঝতে পারবো। এরপরে মুখ গহ্বরের ভিতরে থাকে হচ্ছে টাং বা জিহ্বা। দ্য টাং ইজ এ মাস্কুলার অর্গান, এটা একটা মাংসল অঙ্গ, হ্যাঁ, মাংসপেশি দ্বারা তৈরি একটা অঙ্গ, মাস্কুলার অর্গান, সিচুয়েটেড ইন দ্য ফ্লোর অফ দ্য মাউথ, যার অবস্থান কোথায়? মুখ গহ্বরের ফ্লোরে, মেঝেতে, হ্যাঁ, মুখের ঠিক ফ্লোর, ভূমিতে বা মেঝেতে এই জিহ্বার অবস্থান। ইট হ্যাজ থ্রি পার্ট, তিনটা অংশ থাকে। একটা হচ্ছে রুট, একদম গোড়ার অংশ যেটা মোটা, হ্যাঁ, লাগানো থাকে, হচ্ছে রুট বলা হয় জিহ্বার। টিপ, অগ্রভাগ বা আগা, যেটা আমরা বলি মাথার অংশ, আর মাঝখানে পার্ট হচ্ছে বডি। তাহলে রুট হচ্ছে পিছনের অংশ, টিপ হচ্ছে সামনের অংশ, এবং মাঝখানে যে পার্ট, মূল পার্টটা পুরো জিহ্বার, সেটা হচ্ছে বডি, মাঝখানের অংশ। টাঙের কাজ কি? হেল্পস টু টেস্ট ফুড, দেখেন এটা হচ্ছে কি খাবারের স্বাদ, স্বাদ নেওয়ার জন্য। আমরা যত প্রকার স্বাদ, হ্যাঁ, খাবার না দেখলেও চোখ বন্ধ করে যদি আমরা খাই, স্বাদ দেখে আমরা বুঝতে পারি কোনটা টক খাবার, কোনটা ঝাল খাবার, কোনটা মিষ্টি, ইলিশ মাছের স্বাদ কেমন, পোলাও স্বাদ কেমন, আমরা কি করি? জিহ্বার মধ্যে পড়লে বুঝতে পারি যে এটা টেস্ট। হ্যাঁ, moves food around mouth to help chew and swallow, খাবারটাকে চাবাতে এবং গিলে ফেলতে সাহায্য করার জন্য সে কি করে? খাবারটাকে মুখের চারদিকে ঘুরপাক খাওয়ায়, উলট পালট করে, হ্যাঁ, এবং খাবারটাকে ভালো মতো চাবানোর জন্য সে কি করে? উল্টাপাল্টা করে খাবারটাকে চেঞ্জ করে ফেলে, মানে পজিশনটা চেঞ্জ করে। ইট অলসো হেল্পস টু মেক ডিফারেন্ট সাউন্ডস, বিভিন্ন ধরনের শব্দ তৈরিতে সহায়তা করে, মোটা শব্দ, পাতলা শব্দ, চিকন শব্দ, হ্যাঁ, শব্দের সাউন্ড গুলোকে সে কন্ট্রোল করে কি তৈরি করতে পারে, সহায়তা করে। সো উই ক্যান স্পিক অ্যান্ড ফর্ম ওয়ার্ড ক্লিয়ারলি, জিহ্বার জন্য কিন্তু আমরা শব্দগুলোকে স্পষ্ট করে উচ্চারণ করতে পারি। দেখবেন যাদের অনেকে থাকেন জিহ্বা মোটা, নড়াচড়া করতে কষ্ট, তার সাউন্ড বা শব্দগুলো কিন্তু ক্লিয়ার হয় না, ঠিক আছে? এই জন্য এটা ক্লিয়ার করতে সহায়তা করে। টাং হেল্পস কিপ এয়ারওয়ে ওপেন সো উই ক্যান ব্রেথ প্রপারলি, ঠিক আছে? সে কি করে? বাতাসটাকে মুক্তভাবে, হ্যাঁ, কিপ এয়ারওয়ে ওপেন, মানে খোলা রাখে, জিহ্বাটা খোলা রাখতে সহায়তা করে, যার জন্য আমরা কি করি? শ্বাস নিতে খুব সহজে নিতে পারি, শ্বাস নিতে সহায়তা করে আর কি। হ্যাঁ, এই কথা এখানে বাংলাতে দেওয়া আছে। এরপর হচ্ছে গামস বা জিনজিবা, হ্যাঁ, মাড়ি। দেখেন এটা মাড়ি, আরেক নাম হচ্ছে জিনজিবা বা গাম। গামস আর সফট টিস্যু, নরম টিস্যু বা কলা দ্বারা তৈরি, দ্যাট কভার টিথ উইথ আপার এন্ড লোয়ার জ, আমাদের যে চোয়াল আছে, উপরের চোয়াল, নিচের চোয়াল, এই চোয়ালের সাথে আমাদের মাড়িটা লাগানো থাকে। এই মূলত মাড়ির উদ্দেশ্যটা হচ্ছে দাঁতকে চোয়ালের সাথে আটকে রাখা। উপরের চোয়াল নিচের চোয়ালের সাথে আমাদের যে দাঁতগুলো সেট করা আছে, সাজানো আছে, এই দাঁতটাকে মূলত আটকে রাখে হচ্ছে কি মাড়ি বা জিনজিবা বা গামস। ফাংশন বলে দিয়েছি, গামস মেইনটেইন ফেসিয়াল শেপ,
আমাদের মুখের যে আকৃতি, এই আকৃতিটা ঠিক রাখে হচ্ছে মাড়ি। এই জন্য দেখবেন যখন বৃদ্ধ বয়সে বা যাদের অকালে দাঁত পড়ে যায়, তাদের তখন মুখের শেপ বা চোয়ালের শেপটা নষ্ট হয়ে যায়। হ্যাঁ, তখন তারা আলগা ফ্রেম করে দাঁত লাগায়, যাতে মূলত এই শেপটা ঠিক থাকে। এই জন্য আমাদের চেহারার ফেসিয়াল শেপ ঠিক রাখার দায়িত্ব হচ্ছে মাড়ি বা গামস। হেল্পস ইন চিউইং ফুড, খাবার চিবাতে সহায়তা করে। এখানে আর একটা পয়েন্ট অ্যাড করে দিতে পারেন যে দাঁতকে কি করে, ওই যে ওই কথাটাই, চোয়ালের সাথে আটকে রাখে, এটা একটা ফাংশন। এরপর আমরা আসি প্যালেট বা তালু। মুখের ভিতরে যে তালু আছে, হ্যাঁ, আমরা টাকরাও বলি, তাই না? টাকরা বলি না এটাকে, তালু, উপরের তালু, নিচের তালু। দ্য প্যালেট ফর্মস দ্য রুফ অফ দ্য মাউথ, হ্যাঁ, মুখের যে ছাদ, রুফ, এটাই হচ্ছে মূলত তালু। and separates the oral cavity from nasal cavity, মূলত নাকের গহ্বর এবং এই মুখের গহ্বর, মানে নাকটা হচ্ছে দোতলাতে, মুখটা হচ্ছে আমাদের নিচতলাতে, তাই তো? এরকম আর কি, যেটা ওরাল ক্যাভিটি থেকে নাসাল ক্যাভিটিকে কি করে পৃথক করে রাখে, সেপারেট করে রাখে। The palate undergoes complex morphological changes during embryogenesis to achieve its final form and divides into an anterior immobile hard bony segment. একটু ভেঙে ভেঙে পড়ি, দেখেন বলছে the palate undergoes complex morphological changes. মরফোলজি মানে হচ্ছে গঠন প্রকৃতি, হ্যাঁ, এর বিভিন্ন জটিল একটা গঠনের প্রক্রিয়াতে প্যালেটটা মূলত কি হয়, ধাপে ধাপে পরিবর্তন হয়। কখন? ডিউরিং এমব্রায়োজেনেসিস টু অ্যাচিভ, এমব্রায়োজেনেসিস মানে হচ্ছে ভ্রূণ অবস্থায়, মায়ের গর্ভ থেকে এই তালুটা প্রতিনিয়ত বিভিন্ন জটিল একটা গঠন প্রক্রিয়ার মাধ্যমে সে কি হয়, চেঞ্জ হয়। কিসের জন্য? টু অ্যাচিভ ইটস ফাইনাল ফর্ম, এর সর্বশেষ যে আকৃতিটা, অর্থাৎ আমাদের যে প্রাপ্ত বয়স্ক বা জন্মের পর যে আমাদের এই তালুটা, বাচ্চাদের তালুটা কি থাকে, নরম থাকে, হ্যাঁ, জন্মের পর একরকম গঠন থাকে, আবার যখন সে ধাপে ধাপে বড় হতে থাকে আস্তে আস্তে কি হয়, শক্ত, মানে প্রতি মুহূর্তে এটা শুধু কি হয়, চেঞ্জ হচ্ছে। and divides into an anterior immobile hard bony segment, এবং ধীরে ধীরে তার কি হয়, anterior মানে কি, সামনের অংশটা ফিক্সড হয়ে যায়। মোবাইল, মোবাইল মানে নড়াচড়া করে, ইমোবাইল মানে কি, নড়াচড়া করে না, মানে ফিক্সড হয়ে যায়। আমাদের বুকের তালুর দাঁতের দেখে ঠিক পিছনে উপরের দিকে খুব শক্ত হয়ে যায়। এই জন্য আমরা কি করি, শক্ত খাবার, গোস্ত, হাড়, এগুলো কি চাবাতে পারি এবং খুব সহায়তা, খোঁজা করে রাখলে কোনো সমস্যা হয় না। তো বনি হার্ড সেগমেন্ট অ্যান্ড এ পোস্টেরিয়র মোবাইল সফট প্যালেট, এই জন্য এই তালুর সামনের অংশটাকে বলা হয় হার্ড প্যালেট, এবং ভিতরের দিকে একটু ভিতরে হাত দিলে দেখবেন ওই জায়গাটা সফট থাকে, নরম, পোস্টেরিয়র পার্ট, এই জায়গাটা নরম থাকে, হ্যাঁ, একটু দেখবেন নড়াচড়া করে, মানে এটা পাতলা, এই জন্য বলা হয় সফট প্যালেট। ঠিক আছে, এবং এখানে কোনো বোন থাকে না, নট কন্টেইন বোন, ভিতরে দিয়ে কোনো বোনের অংশ থাকে না, সামনের দিকটা একটা তারার মতো, হ্যাঁ, প্লেটের মতো থাকে, এটা হার্ড প্যালেট বলা হয়, হার্ড প্লেট, আর ওটা হচ্ছে সফট প্যালেট। সকল দেখাইছি ওই খালি পেটে দোনোটা, একটা এক নাম্বারটা আর ওই যে পরে দিয়েছিল ওটা। দেখা নাই তো, বুঝে গেছি ওই রাত লেখা। আচ্ছা, ফাংশনটা আমরা দেখি। The soft palate plays an essential role in blocking food and other substance from entering the nasal passage. দেখেন ভিতরে যে সফট প্যালেটটা থাকে এর ভিতরে, সেটা হচ্ছে কি ইসেনশিয়াল রোল, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ইন ব্লকিং ফুড এন্ড আদার সাবস্টেন্সেস, খাবার এবং অন্যান্য উপাদানগুলোকে সে কি করে ব্লক করে, বন্ধ করে দেয়, আটকে ফেলে, ফ্রম এন্টারিং দ্য নেজাল প্যাসেজ, নাকের ভিতরে যেন না ঢুকে যায়, ডিউরিং সোলোইং অ্যান্ড, যখন আমরা খাবারটাকে গিলে ফেলি, খাবারটা গিলার সময় এই খাবারের অংশ এবং অন্যান্য অংশ যেন নাকের ভিতরে যেন না যেতে পারে, সেটাকে কি করে সফটওয়্যারটা বন্ধ করে ফেলে। and is important in the formation of certain sounds, কিছু শব্দ তৈরিতে এটা সহায়তা করে। কারণ আমাদের দেখবেন যে আমরা বাংলা উচ্চারণ করি, ইংরেজি উচ্চারণ করি, আরবি উচ্চারণ করি, যে ভাষা উচ্চারণ করি না কেন, এক একটা বর্ণের কিন্তু এক একটা জায়গা আছে, উচ্চারণের স্থান।
তো এই সফট প্যালেট, হার্ড প্যালেট এগুলো কিন্তু উচ্চারণে ভূমিকা পালন করে। হ্যাঁ, তাহলে কি বলছে, যেটা বলছে ফরমেশন অফ সার্টেন সাউন্ডস ইন স্পিচ প্রোডাকশন, ধ্বনি তৈরি করতে বা কথার শব্দ তৈরি করতে কিছু শব্দ, নির্দিষ্ট কিছু শব্দ তৈরিতে সহায়তা করে। ইট অলসো হেল্পস ইন চিউইং ফ্রুট, এটা খাবার চাবাতে সহায়তা করে, এন্ড মেইনটেইন ফেসিয়াল শেপ, এবং ফেসিয়াল শেপও কি করে তৈরি করে। এটা সফট প্যালেটের অংশ। যেটা এই যে দেখেন ওরাল ক্যাভিটির একটা ছবি দেওয়া আছে, এখানে যে মাড়ি দেখা যাচ্ছে, এই যে মাড়ির সামনের অংশ হচ্ছে হার্ড প্যালেট, পিছনে থাকে হচ্ছে ইউবুলা বা আলজিহ্বা, এই আলজিহ্বার দুই পাশে হচ্ছে টনসিল, এবং এই যে জিহ্বা, এই জিহ্বার এই যে ভিতরে গোড়ার দিকটা হচ্ছে রুট, সামনের অংশ হচ্ছে টিপ, আর মাঝখানে হচ্ছে বডি। ঠিক আছে, আর এই যে ঠিক জিহ্বাটা যেখানে লাইন করা আছে, শুয়ে আছে মেঝেতে, এটা বলে ফ্লোর অফ দ্য মাউথ। এটা হচ্ছে লোয়ার লিপ, উপরটা হচ্ছে আপার লিপ। ঠিক আছে, এরপর হচ্ছে আমরা আসি টিথ, দাঁত, খুব গুরুত্বপূর্ণ। টিথ আর স্মল ক্যালসিফাইড whitish structure found in the jaw, চোয়ালের মধ্যে কিছু সাদা ক্যালসিয়াম সমৃদ্ধ কিছু গঠন পাওয়া যায়, কিছু স্ট্রাকচার পাওয়া যায়, যে হেল্পস ইন ব্রেকডাউন অফ ফুড এন্ড স্পিকিং, কথা বলতে এবং খাবারগুলোকে ভেঙে ফেলতে সহায়তা করে। An adult bears 28 to 32 প্রাপ্তবয়স্কদের মুখে 28 থেকে 32টি দাঁত থাকে। ঠিক আছে, চাইল্ড অবস্থায় অর্থাৎ শিশু অবস্থায় যে দাঁতগুলোকে উঠে, এগুলোকে প্রাইমারি টিথ বলা হয়। আমরা বাংলায় বলি দুধ দাঁত বলি বাচ্চাদের। সাধারণত 5 বছর থেকে ওঠা শুরু হয়, 7-8 বছরের মধ্যে মোটামুটি দুধ দাঁত কমপ্লিট হয়ে যায়। যাদের ডেভেলপমেন্টের প্রবলেম থাকে, স্লো ডেভেলপমেন্ট, তাদের দাঁত উঠতে একটু দেরি হয়। ঠিক আছে, কখনো কখনো ব্যতিক্রমও পাওয়া যায়, যেমন অনেক সময় অনেক বাচ্চারা জন্মের সময় দাঁত নিয়ে জন্মগ্রহণ করে, এরকমও ব্যতিক্রম কেস আছে, পাওয়া যায়। তবে এটা স্বাভাবিক না, নর্মালি 5 থেকে উঠা শুরু হয়, তবে বেশিরভাগ ক্ষেত্রে 6-7 উঠে। ঠিক আছে, এই দুধদাঁত গুলো বা প্রাইমারি টিথ গুলো পড়ে গিয়ে যেগুলো উঠবে পরবর্তীতে 7-8 বছরে, সেগুলোকে আমরা বলি পার্মানেন্ট টিথ বলি। এবং অ্যাডাল্ট হওয়ার পর, অর্থাৎ যখন 18 সাধারণত হয়ে যায়, মানে প্রাপ্ত বয়স্ক, এরপরেও কিছু কিছু দাঁত উঠে, এগুলোকে আমরা কি বলি, একদম মোলার, মাড়ির দাঁত বা উইজডম টিথ, জ্ঞানীদের দাঁত নাকি, অর্থাৎ আক্কেল দাঁত বলা হয়। এগুলো প্রাপ্তবয়স্ক অবস্থাতে উঠে, এবং প্রতি পাটি, অর্থাৎ উপরের পাটি বা আপার জ বা আপার গামের সাথে লাগানো থাকে, এবং নিচের পাটি যেটা লোয়ার জ, এখানে 16 করে সেট করা থাকে, মোট 32টি দাঁত। ঠিক আছে, এবং এই দাঁতের দেখবেন ঠিক প্রত্যেকে, আমরা যদি আমাদের নাক বরাবর একদম মাঝ বরাবর, হ্যাঁ, মুখের ঠিক মাঝখানে যে ফাঁকা জায়গা থাকে, এই বরাবর যেন লম্বা লম্বি ভাবে যদি আমরা দাগ টানি, তাহলে আমাদের ডান দিকে নিচের দিকে 8টা, উপরের দিকে 8টা, এবং বাম দিকে নিচের দিকে 8টা, উপরের দিকে 8টা করে দাঁত কি হয়ে যাবে, আলাদা আলাদা ভাগ হয়ে যাবে। হ্যাঁ, তাহলে আমাদের যে ফার্স্ট যে টিথ, প্রথম ফার্স্ট ওয়ান টিথ, এটাকে আমরা বলি ইনসিসর। আমরা যদি এক পাশেরটা যদি আমরা কি করি, কাউন্ট করি, হ্যাঁ, যে কোনো এক পাশ, লেফট সাইড বা রাইট সাইডের, উপর বা নিচের যে কোনো একদিকের একটা যদি আমরা করি, প্রথম যে দাঁতটা সেটাকে আমরা বলি ইনসিসর, বাংলায় বলা হয় কর্তন দাঁত। দেখবেন আমরা যে কোনো কিছু কাটার জন্য, হালকা কিছু কামড় দেওয়ার জন্য আমরা কি করি, সামনের যে দাঁতগুলো আছে এটাতে আমরা কাটিং করি, কাটি, এটাকে বলে ইনসিসর বা কর্তন দাঁত। সেকেন্ড যে দুইটা টিপ, হ্যাঁ, 2 নাম্বার যে টিপ, এটাকে আমরা বলি ক্যানাইন বা ছেদন দাঁত। একটু শক্ত কিছু কামড় দেওয়ার জন্য, একটু হার্ড টাইপের দেওয়ার জন্য, বা ছিদ্র করার জন্য, যেমন গোস্ত ছিঁড়ার জন্য আমরা কি করি, এই যে পাশে একটু দেখবেন কি বলে, একটু খোঁচা সোজা, হ্যাঁ, সুচালো কিছু দাঁত আছে, দুই পাশে 2টা, উপরে 2টা, নিচে 2টা, 4টা, এক পাশে, এটা হচ্ছে সেকেন্ড টিপ বলা হয়, এটাকে বলে ক্যানাইন। কি বলা হয়, ক্যানাইন, ছেদন দাঁত। এটাকে আমরা দুষ্টামি করে বলতাম কি, ড্রাকুলা দাঁত। হ্যাঁ, দেখবেন যারা যে বাদুর বা যে অনেক সময় হরর যে মুভিগুলি দেখা হয়, ড্রাকুলা, ওদের দাঁতগুলি কি থাকে, সুচালো থাকে। এটাকে বাংলায় আপনার সাদন্ত বলা হয়, সাদন্ত। হ্যাঁ, আলিপু 6 বয় আকার, দ 9 সাদন্ত। সাদন্ত মানে হচ্ছে সাপত, সাপত সংকুল, অর্থাৎ মাংসাশী যে প্রাণীগুলো থাকে, যেমন ধরেন বাঘ, সিংহ, কুকুর, বিড়াল,
দেখবেন এদের এই দাঁতগুলোতে একটু এরকম সূচালো থাকে। হ্যাঁ, এটা সাধারণত মাংসাশী প্রাণী যারা গোস্ত খায় তাদের এই দাঁতগুলো এরকম সূচালো থাকে, এটাকে বলে ক্যানাইন। হ্যাঁ, বা সাদন্ত বা ছেদন দাঁত। এরপরে হচ্ছে যে থার্ড, দুই পাশে দুটো থাকে, দুটো দুটো চারটা থাকে আর কি। আমরা এক পাশে যদি বলি, আমরা এক পাশে দুটো থাকবে আর কি। হ্যাঁ, এটা হচ্ছে প্রিমোলার, অর্থাৎ ওই ক্যানাইনের পরে হালকা একটু দেখবেন চ্যাপ্টা, পুরোপুরি চ্যাপ্টা না, একটু সূচালো আবার একটু চ্যাপ্টা, এটাকে বলা হয় মানে এটা পিষার জন্য অর্থাৎ ঘুরা ঘুরা করার জন্য এবং চাবানোর জন্য এটাকে বলে প্রিমোলার। মোলার মানে হচ্ছে যেটা কি আমরা বলি মাড়ির দাঁত, যেটা হ্যাঁ যেটা কি পিষে ফেলে, ঘষাঘষি করে একদম কুকুরের মতো ঘষে ফেলে, যেটা হচ্ছে মোলার। এই মোলারের পূর্বে মানে মোলারের আগে হচ্ছে প্রিমোলার এবং সবার শেষে হচ্ছে মোলার বা পেষণ দাঁত। এখানে শেষে গিয়ে কি তিনটা থাকে বা দুইটা থাকে, এটা যার যার বয়স অনুযায়ী, সময় অনেকে 32টা উঠে, অনেকে 28টা উঠে, কারো 30টা উঠে। হ্যাঁ, এরকম। তো এই হচ্ছে আমাদের দাঁতের সেটিং। অর্থাৎ আমরা যদি দুই পাশ থেকে দুটো করে যাই, দেখবেন দুই পাশে প্রথম দুইটা হচ্ছে কর্তন দাঁত বা কি ইনসিসর, এরপরে হচ্ছে দুই পাশে দুটো, কয়টা হলো? চারটা ক্যানাইন, এরপরে দুইটা দুইটা করে হচ্ছে প্রিমোলার এবং সবার শেষে হচ্ছে মোলার। ঠিক আছে, তাদের নামগুলো মনে রাখবেন আমাদের রেপার্টরিতে, এবং যখন মানে দাঁতের ব্যথার জন্য রোগীরা আসে এই ফাইন্ডিংস করার জন্য, তখন দাঁতগুলি আমরা পয়েন্ট দিয়ে নামগুলি লিখে রাখি। মূল যে বিষয়টা এবার আসি, পার্টস অফ দিস স্ট্রাকচার অফ দ্য টিথ। হ্যাঁ, দাঁতের অংশ এবং গঠনটা কিরকম। দাঁতের মেইনলি তিনটি অংশ থাকে, একটা হচ্ছে ক্রাউন, নেক আর হচ্ছে রুট। ক্রাউন মানে মুকুটের অংশ, নেক মানে ঘাড়, আর হচ্ছে রুট মানে মূল বা শিকড়। আমরা একটা ছবিতে চলে যাই তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এই যে দেখেন টাইপস অফ টিথ, ইনসিসর, ক্যানাইন, প্রিমোলার এবং মোলার, এইরকম থাকে দাঁতের গঠনগুলো। দাঁতের সেটিং হচ্ছে এরকম। এই যে সামনে হচ্ছে ইনসিসর, এই যে ক্যানাইন, সি দিয়ে হচ্ছে ক্যানাইন, আই দিয়ে হচ্ছে ইনসিসর, পি দিয়ে হচ্ছে প্রিমোলার, আর এম এ হচ্ছে মোলার। এই যে এক পাশে সেটিং দিয়ে দেখা দিচ্ছে। ঠিক আছে, ওকে। এবার আসি আমরা এই যে দাঁতের যে গঠনটা, এই যে মূল অংশ, এখানে যে যতটুকু মাড়ির ভিতরে ঢুকানো থাকে, এই যে সুতরাং অংশটুকু দেখেন, দাঁতের কিন্তু অর্ধেকের বেশি অংশ কিন্তু মাড়ির ভিতরে থাকে। এই অংশটা হচ্ছে রুট। আর রুট এবং ক্রাউন যে অংশটা উপরে আমরা দেখি, মূলত উপরের যতটুকু এগুলো হচ্ছে ক্রাউন বা মুকুট অংশ, মূল অংশ। আর এই দুটা মাঝখানে অল্প একটু জায়গা হচ্ছে নেক, যেখানে দাঁতটা ভাঁজ হয়ে থাকে। এই যে দেখেন একটু মূল ক্রাউনটা এসে একটু চাপ খেয়ে সোজা রুট চলে গেছে, এই অংশ হচ্ছে নেক। এই হচ্ছে দাঁতের মূলত তিনটা অংশ। হ্যাঁ, এই যে এখানে আরো দাঁতের ছবি আছে, যে আপার জ পুরো সেটের দাঁত, এই যে দেখেন তিনটা করে মোলার, এই যে ফার্স্ট মোলার, সেকেন্ড মোলার, থার্ড মোলার। হ্যাঁ, এই থার্ড মোলারটা হচ্ছে উইজডম বা আক্কেল দাঁত। এই দুইটা চারটা দাঁত পরে উঠে। হ্যাঁ, এগুলো তাড়াতাড়ি উঠে যায়, ফার্স্ট মোলার গুলো আগে চলে আসে। আর প্রিমোলার হচ্ছে দুইটা, ফার্স্ট প্রিমোলার, সেকেন্ড প্রিমোলার। ক্যানাইন দেখেন দুইটা, হ্যাঁ দুই পাশে দুইটা চারটা, আর ইনসিসর হচ্ছে ঠিক মাঝখানে, এই যে একটা দুইটা, দুই পাশে একটা একটা করে থাকে। তাহলে 1 2 3 4 5 6 7 8, এই যে এক পাশে 8টা, এক পাশে 8টা, 16টা। এটা হচ্ছে উপরের পাটিতে, নিচের পাটিতেও সেম। দেখেন 1 হচ্ছে ইনসিসর, দুইটা হচ্ছে আর কি ক্যানাইন, তারপর দুইটা হচ্ছে প্রিমোলার, বাকি তিনটা হচ্ছে মোলার, এবং শেষেগুলো হচ্ছে উইজডম টিথ। হ্যাঁ, থার্ড মোলার। এই হচ্ছে আমাদের দাঁতের অংশগুলো। এই যে একটা দাঁতের যদি আমরা একটু দেখি, ক্রাউন অংশ, যেটা নার্ভ সহ দেওয়া আছে, এটা হচ্ছে নার্ভ। হ্যাঁ, রক্ত চলাচল করে যেখানে, ব্লাড ভেসেল এবং নার্ভ দাঁতের মধ্যে। দেখেন মূল অংশটা কিন্তু একদম এই যে গাম মাড়ির ভিতরে কিন্তু দেওয়া, যে ব্লাড ভেসেল সহ। হ্যাঁ, এবং এই জায়গাটা বলে পাল। দাঁত যখন ক্ষয় হতে থাকে, দাঁতের উপরে থাকে এনামেল থাকে। হ্যাঁ, এনামেল হচ্ছে দাঁতটাকে প্রোটেক্ট করে, যাতে দাঁতগুলো মূলত যে দুর্বল হয়ে যায়
অর্থাৎ এনামেল গুলো ক্ষয় হতে থাকে। ক্ষয় হয়ে গেলে এখানে কি হয়ে যায়, ক্যারিজ পরে, আমরা বলি বাংলা বলি দাঁতের পোকা, আসলে দাঁতের কোনো পোকা হয় না, মূলত এটা ক্যারিজ বলা হয়, কালো হয়ে যায়। এবং এই ক্যারিজটা ক্ষয় হয়ে আস্তে যখন পাল্পটা নষ্ট হয়ে যায়, যে পাল্পের মানে যে কি বলে ইনামেলটা নষ্ট হয়ে ভিতরে যখন চলে আসে নার্ভের মধ্যে, তখনই তাতে প্রচন্ড ব্যথা হয় এবং এই দাঁতটা তখন আমরা কি বলি রুট ক্যানেল বলে আর কি, রুট ক্যানেল করতে হয় এবং এই জায়গাটা প্রচন্ড পেইন হয়। এ হচ্ছে মূলত আমাদের দাঁতের গঠনগুলা। এগুলো বিস্তারিত বাংলা বইতে দেখে নিবেন, এখানে ইংরেজিতে অনেকগুলো বড় দেওয়া আছে, এত দরকার নাই। মোটামুটি করে আপনি যদি ছবিটা এঁকে, অনেক সময় দাঁতের ছবিটা আছে, হ্যাঁ, যে দাঁতের গঠনটা অ্যানাটমির মধ্যে, যে দাঁতের গঠন একে চিহ্নিত করে দাও, 5 মার্কস থাকে, তখন আপনারা এই ছবিটা এঁকে, নার্ভটা না দিলেও চলবে, বা যদি শুধু এই ছবিটা আঁকতে পারেন এটা দিলেও চলবে, হ্যাঁ, যে গ্রাউন্ড নেক। আরেকটু যদি ডিটেলস দিতে চান তারা তখন এই ছবিটা দিয়ে দিলে আরেকটু ভালো হয়, হ্যাঁ, ব্লাড ভেসেল সহজে দিতে পারেন। এই অংশটুকু আসে। তো আমরা এরপরে যাই ফিজিওলজির অংশের মধ্যে চলে যাই, যেটা হচ্ছে আমাদের স্যালিভারি গ্ল্যান্ড, হ্যাঁ, স্যালিভারি গ্ল্যান্ড। আমরা গত ক্লাসে বলেছিলাম যে আমাদের মুখের ভিতরে স্যালিভারি গ্ল্যান্ড থাকে, হ্যাঁ, যার কাজ হচ্ছে লালা নিঃসরণ করা। গ্ল্যান্ড হচ্ছে গ্রন্থি। গ্ল্যান্ডের চ্যাপ্টার আমরা আলাদা করে পড়বো। তো হ্যালো স্যার, গ্রন্থির, জি স্যার বলছি আপনি কি তাহলে মানে দুটো ক্লাসই এই লিংকে শেষ করবেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে যে একটাই আমাদের মূলত অ্যানাটমি ফিজিওলজি একসাথে আমরা পড়ায় দেবো, একটা অর্গাই ধরে, এই যে কি বলে সিস্টেম ধরে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। তো স্যালিভারি গ্ল্যান্ড যেটা হচ্ছে, স্যালিভারি গ্ল্যান্ডস আর গ্ল্যান্ড, হ্যাঁ, মানে হচ্ছে লালা গ্রন্থি হচ্ছে এমন ধরনের গ্রন্থি দ্যাট সিক্রেট ডাইজেস্টিভ জুস হবে, হ্যাঁ, শব্দটা করে দিচ্ছি, ডাইজেস্টিভ জুস। অর্থাৎ আগে যেটা বলতেছিলাম যে গ্ল্যান্ড হচ্ছে এটা একটা নালী বা গ্রন্থি, বাংলায় বলে গ্রন্থি, যার কাজ হচ্ছে সিক্রেশন করা, অর্থাৎ আমাদের বডির বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকমের রস সিক্রেশন হয়। এই যেখান থেকে রস সিক্রেশন হবে ওই সিক্রেশন নালী গুলাকে বলা হয় মূলত গ্ল্যান্ড বা গ্রন্থি। মানে এর কাজ হচ্ছে কিছু না কিছু সে রস নিঃসরণ করবে, ক্ষরণ করবে। আমাদের বডিতে দুই ধরনের গ্ল্যান্ড থাকে, একটা হচ্ছে এন্ডোক্রাইন গ্ল্যান্ড আর একটা হচ্ছে এক্সোক্রাইন গ্ল্যান্ড। একটা বহিঃক্ষরা গ্রন্থি, একটা হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি। আমরা এন্ডোক্রাইন যখন গ্রন্থি সিস্টেমটা পড়বো ওইখানে ডিটেলস আলোচনা করবো, তবে জাস্ট বলে দিচ্ছি যে একটা হচ্ছে নালী দিয়ে একটা নল আকারে কি করে নিঃসরণ হয়, আর একটা হচ্ছে নালী লাগে না, জাস্ট তার যে গ্ল্যান্ডের একটা অংশ থাকে ওখান থেকে সে সিক্রেশন হয়ে সরাসরি ব্লাডের মধ্যে সিক্রেশন করে দেয়। তখন ব্লাড কি করে ক্যারি করে বিভিন্ন জায়গাতে আমাদের টিস্যু গুলোতে বা অর্গান গুলোতে পৌঁছে দেয়, ঠিক আছে? তাহলে এই স্যালিভারি গ্ল্যান্ড হচ্ছে এমন এক ধরনের গ্ল্যান্ড বা এমন এক ধরনের গ্রন্থি যা সিক্রেশন করে কি ডাইজেস্টিভ জুস, হজম রস, পাচক রস বাংলায় বলা হয়, সে নিঃসরণ করে। এই প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসে যে লালা গ্রন্থি কাকে বলে, তবে লালা গ্রন্থিগুলি বর্ণনা দেওয়া বা কয়জন লালা গ্রন্থি থাকে, ঠিক আছে, বা লালা গ্রন্থির কাজগুলো, অথবা লালার কি বলে উপাদানগুলো কি কি, লালার মধ্যে কি কি উপাদান থাকে, এগুলো প্রত্যেকটা ফিজিওলজির পার্ট, তাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে। হ্যাঁ, তাহলে কি হয় যে লালা গ্রন্থি হচ্ছে এমন এক ধরনের গ্রন্থি যেখান থেকে ডাইজেস্টিভ জুস বা পাচক রস নিঃসৃত হয়, যাকে আমরা কি বলি স্যালাইভা বা লালা বলি, ঠিক আছে? স্যালিভারি গ্ল্যান্ড হলো এই যে এই কথাটাই বলা হচ্ছে যে যা পাচক রস নিঃসরণ করে। এখানে অনেকগুলো কারেকশন করা হয় নাই, আপনি একটু দেখে নিবেন। আমাদের বডিতে 3 জোড়া 3 পেয়ার অফ স্যালিভারি গ্ল্যান্ড থাকে। কজোড়া থাকে? 3 জোড়া। হ্যাঁ, যদি অনেক সময় দেখা যায় যে পরীক্ষাতে ভাইবাদও জিজ্ঞেস করে যে আমাদের লালা গ্রন্থি কয়টি, যদি কয়টি বলে তাহলে বলবেন 6টি, আর যদি লালা গ্রন্থি কত ধরনের তাহলে বলবেন 3 জোড়া। হ্যাঁ, 3 পেয়ার, জোড়া জোড়ায় থাকে, 3 পেয়ার অফ স্যালিভারি গ্ল্যান্ড, 3 জোড়া লালা গ্রন্থি থাকে। একটা হচ্ছে প্যারোটিড গ্ল্যান্ড, একটা হচ্ছে সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড এবং একটা হচ্ছে সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড। আমরা একটু ছবিতে চলে যাই, ছবি কি এখানে আছে, উপরে আছে আসলে। এই যে ছবিটার মধ্যে লালা গ্রন্থিগুলো আছে, হ্যাঁ, এই যে দেখেন, এই যে স্যালিভারি গ্ল্যান্ড। হ্যাঁ, এই যে আমাদের
কানের নিচে যেটা থাকে, হ্যাঁ এই দেখেন কানের নিচে এই যে সাদা অংশটুকু দেখা যাচ্ছে, এটা হচ্ছে সবচেয়ে বড় লালা গ্রন্থি, যেটাকে আমরা বলি প্যারোটিড গ্ল্যান্ড। হ্যাঁ, প্যারোটিড গ্ল্যান্ড এই বাম কানের নিচে এটা আবার ডান পাশে আছে, দুই পাশে। হ্যাঁ, এরপর হচ্ছে গিয়ে সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড। সাব শব্দের অর্থ হচ্ছে নিচে, সাব শব্দের অর্থ কি নিচে, লিঙ্গুয়া মানে হচ্ছে জিহ্বা, জিহ্বা মেডিকেল টার্ম হচ্ছে লিঙ্গুয়া। হ্যাঁ, তাহলে জিহ্বার নিচে হচ্ছে একটা লালা গ্রন্থি, এটাকে আমরা বলি সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড। এই যে এখানে দুইটা থাকে, ঠিক জিহ্বাটা আমাদের যে ফ্লোর অফ মাউথ, মুখের যে মাঝ বরাবর আটকানো, দেখবেন একটা লম্বা তারের মতো মনে হচ্ছে জিহ্বাটা বসানো আছে, এই মাঝ বরাবর জিহ্বার যে লাগানো দুই পাশে হচ্ছে আমাদের সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড। এরপরে হচ্ছে সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড, আমাদের চোয়ালের নিচে। হ্যাঁ, অর্থাৎ এই যে লোয়ার জ যে আছে, লোয়ার জ নিচের চোয়াল, মুখের ভিতরে হা করলে আমাদের একদম ঠিক মারি আছে না যে ওই যে মোলার ওয়েজডম টিথ, যে ওই ওয়েজডম টিথের একদম দুই পাশে কোনা দিয়ে দুইটা এই লালা গ্রন্থি থাকে, এটা হচ্ছে সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড। তাহলে কি কি পেলাম আমরা? একটা হচ্ছে প্যারোটিড গ্ল্যান্ড একজোড়া, একজোড়া হচ্ছে সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড, এবং একজোড়া হচ্ছে সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড। এই হচ্ছে আমাদের 3 জোড়া লালা গ্রন্থি। ঠিক আছে, এবার আমরা আসি প্যারোটিড গ্ল্যান্ড। ইট সিক্রেশন কন্টেইনস এনজাইম। এই লালা গ্রন্থিতে যে রস থাকে, মানে এই যে কি থাকে, লালা থাকে যে রসটা, এই লালার মধ্যে কি থাকে? এনজাইম থাকে। হ্যাঁ, এনজাইম জিনিসটা কি? এনজাইম হচ্ছে এক ধরনের কেমিক্যাল সাবস্টেন্স, রাসায়নিক এক ধরনের বস্তু, যার কাজ হচ্ছে খাবারকে হজমের উপযোগী বা হজমে হেল্প করা। হ্যাঁ, আমরা যে খাবারটা খাই, এই বিভিন্ন এনজাইম গুলো হচ্ছে খাবারটাকে কি করে? হজমে উপযোগী করে বা সহায়তা করে। ঠিক আছে, ইট ইজ দ্য লার্জেস্ট স্যালিভারি গ্ল্যান্ড, এটা সবচেয়ে বড় স্যালিভারি গ্ল্যান্ড, এবং আমাদের টোটাল যে যতটুকু স্যালিভারি হয় তার 25% হচ্ছে এই প্যারোটিড গ্ল্যান্ড থেকে নিঃসৃত হয়। প্যারোটিড গ্ল্যান্ডস আর সিচুয়েটেড ইচ সাইড অফ দ্য ফেস, আমাদের চেহারার দুই পাশে, বিলো দ্য এক্সটার্নাল অ্যাকুস্টিক মেটাস, আমাদের যে বাইরের যে কানের অংশ, এটাকে বলে অ্যাকুস্টিক মেটাস। টোটাল দুই পাশে যে কানের যতটুকু বাইরের অংশ, পুরো কান, এই কানের ঠিক নিচে। অনেক সময় এই প্যারোটিড গ্ল্যান্ডে কি হয়? ইনফ্লামেশন হয়, প্রদাহ হয়। তখন বাংলায় আমরা এটাকে বলি কর্ণমূল প্রদাহ, ইংরেজিতে বলা হয় মামস। আমরা যে মামস বলি না, মামস ফুলে যায় কানের নিচে, দেখছেন অনেকে মামস। মামস চিনি তো আমরা, একটা রোগ। হ্যাঁ, জি স্যার দেখছি। হ্যাঁ, এই মামস হচ্ছে এই প্যারোটিড গ্ল্যান্ডের ইনফ্লামেশন, এটাকে প্যারোটাইটিসও বলা হয়। হ্যাঁ, বাংলা বলা হয় কর্ণমূল প্রদাহ। মূলত এই স্যালিভারি গ্ল্যান্ডটা কি হয়? প্রদাহ হয়ে যায়। তাহলে এই ইচ গ্ল্যান্ড হ্যাজ প্যারোটিড ডাক্ট। হ্যাঁ, প্রত্যেকটা গ্ল্যান্ডের কি আছে? প্যারোটিড ডাক্ট আছে, নালী আছে। ওপেন্স ইনটু দ্য মাউথ, যা উন্মুক্ত কোথায়? মুখের ভিতরে। at the level of the second upper molar teeth, দেখেন কোন জায়গাতে এটা উন্মুক্ত হচ্ছে? সেকেন্ড আপার মোলার টিথ, টুথ। হ্যাঁ, দুই পাশে যেহেতু দুই পাশে দুইটা, এটা আসছে টুথ প্লুরাল। হ্যাঁ, আমরা একটু আগে দেখেছি যে আমাদের যে মোলার, ফার্স্ট মোলার, সেকেন্ড মোলার, থার্ড মোলার, তার মানে সেকেন্ড মোলারের কোন দিকে? ঠিক পিছনের দিকে এটা ওপেন হচ্ছে প্রত্যেকটা নালী। কোন নালী? প্যারোটিড গ্ল্যান্ডের। এরপর আমরা আসবো সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড। ইচ গ্ল্যান্ড ইজ ওয়ালনাট, কাঠবাদামের মতো। এটা কাঠবাদাম যতটুকু হয় এরকম আর কি, ইন অ্যাপিয়ারেন্স, দেখতে কাঠবাদামের মতো। দ্য গ্ল্যান্ড ইজ লোকেটেড ইনটু সাবম্যান্ডিবুলার ফোসা, এটাকে বলা হয় যে ম্যান্ডিবল যেটা, হ্যাঁ, চোয়ালের নিচে। হ্যাঁ, চোয়ালের নিচে দুইটা গর্ত থাকে, গর্তের ভিতরে থাকে। ইট সিক্রেটস 70% অফ টোটাল স্যালাইভা, দেখেন সবচাইতে বেশি পরিমাণে লালা নিঃসরণ হয় আমাদের এই সাবম্যান্ডিবুলার চোয়ালের নিচ থেকে, 70%। আর 25 হচ্ছে প্যারোটিড গ্ল্যান্ড থেকে, আর 5% হচ্ছে সাবলিঙ্গুয়াল থেকে। সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড কি? ইট ইজ দ্য স্মলেস্ট স্যালিভারি গ্ল্যান্ড। ইচ গ্ল্যান্ড ইজ অ্যালমন্ড ইন শেপ, এই যে অ্যালমন্ড বাদাম যেটা, হ্যাঁ অ্যালমন্ড বাদাম, তাই না? মানে বাদাম আছে, বাদামের মতো, এর আকৃতি ছোট। ইট ইজ লোকেটেড ইন দ্য ফ্লোর অফ মাউথ, মুখের ফ্লোর যেটা, ওই যে বেস, হ্যাঁ, মুখের জিহ্বার নিচে।
ইন ফ্রন্ট অফ দ্য সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড, সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ডের সামনে, এবং এর সিক্রেশন কত, অ্যাবাউট 5% অফ টোটাল স্যালাইভা। ঠিক আছে, এবার আসি আমরা হোয়াট ইজ স্যালাইভা, লালা কি। এটা যে একটু আগে প্রশ্ন করলাম যে লালা গ্রন্থি কি, লালা গ্রন্থির কাজ চলে আসে। লালার কাজ হচ্ছে স্যালিভা নিঃসরণ করা, এবং কি স্যালিভাতে কি থাকে, এনজাইম থাকে। কয় ধরনের স্যালিভারি গ্ল্যান্ড থাকে এগুলো বর্ণনা আসলে এরকম বর্ণনা দিয়ে দিবেন। আর আসে লালা কি এবং লালার উপাদানগুলো কি কি, কম্পোজিশন। হোয়াট ইজ স্যালাইভা? স্যালাইভা ইজ এ ভিসকাস, চটচটে, চটচটে মানে হচ্ছে একটু আঠা আঠা টাইপের, ভিসকাস চটচটে আঠা আঠা টাইপের, ক্লিয়ার কালারলেস, পরিষ্কার স্বচ্ছ, বা বর্ণহীন, কালারলেস, কোনো কালার নাই। ডাইজেস্টিভ জুস, পাচক রস বা হজম রস, সিক্রেটেড বাই স্যালিভারি গ্ল্যান্ড, প্রত্যেকে নিঃসৃত হয় স্যালিভারি গ্ল্যান্ড থেকে এক ধরনের আঠালো চটচটে স্বচ্ছ বর্ণহীন যে পাচক রস নিঃসৃত হয় তার নামে হচ্ছে লালা। সহজ কথা। It contains water, some antigens, enzyme, antibacterial agent, etc. সে কি কি থাকে তার মধ্যে, সে কি কি বহন করে? কন্টেইন, প্রথম হচ্ছে ওয়াটার, লালার মূল উপাদান হচ্ছে ওয়াটার, পানি। কিছু এন্টিজেন থাকে, ঠিক আছে, এনজাইম থাকে। আমি একটু আগে বলেছিলাম যে এনজাইম হচ্ছে একবার কেমিক্যাল সাবস্টেন্স যা খাবারকে হজম করতে সহায়তা করে, এবং খাবারের সাথে আমাদের অনেক সময় মুখে ব্যাকটেরিয়া চলে যায়, সেই ব্যাকটেরিয়া গুলাকে কি করে কিল করে হচ্ছে এই লালার এনজাইম গুলো। এটাকে বলে অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট। ঠিক আছে, মূল কম্পোজিশনটা কি? লালার মূল কম্পোজিশন হচ্ছে দেখেন ওয়াটার 99.5%, আর লালার একদম শতভাগে ধরতে গেলে পানি 0.5%, মানে একদম 1%-এরও হাফ সলিড অংশ থাকে। এই সলিড অংশ আবার দুই ধরনের, একটা হচ্ছে অর্গানিক, একটা হচ্ছে ইনঅর্গানিক। অর্গানিক মানে হচ্ছে জৈব উপাদান, ইনঅর্গানিক মানে হচ্ছে অজৈব উপাদান। জৈব বলতে যেটা ন্যাচারালি পাওয়া যায়, ন্যাচারাল থাকে জীবের মধ্যে, বডিতে। আর ইনঅর্গানিক হচ্ছে অজৈব, যেটাকে আমরা বিভিন্ন লবণ আকারে পাই, ইলেকট্রোলাইট আকারে পাই। এটাকে এই অজৈব লবণগুলোকে ইলেকট্রোলাইট বলা হয়। আমরা একটু চার্টের মাধ্যমে দেখি, যে দেখেন স্যালাইভার হচ্ছে দুইটা পার্ট, একটা হচ্ছে ওয়াটার, একটা হচ্ছে সলিড। সলিডের দুইটা পার্ট, অর্গানিক, ইনঅর্গানিক। ইনঅর্গানিক অংশটাকে আমরা বলি ইলেকট্রোলাইট, যেটা আমরা ব্লাডের মধ্যে পড়েছিলাম। যারা ব্লাডটা ভালো মতো পড়েছিলাম ওখানে কিন্তু আমরা ইলেকট্রোলাইট সম্পর্কে অনেক বিস্তারিত আলোচনা করেছিলাম। যে আমাদের বডিতে যে আয়ন হিসাবে লবণ থাকে, এটাকে আমি ইলেকট্রোলাইট বলি। এটা আবার দুই ধরনের, একটা হচ্ছে ক্যাটায়ন, একটা হচ্ছে অ্যানায়ন, অর্থাৎ পজিটিভ আয়ন, একটা নেগেটিভ আয়ন। এই পজিটিভের মধ্যে যেমন আছে দেখেন সোডিয়াম, পটাশিয়াম। ক্লোরাইড আবার নেগেটিভ, বাইকার্বনেট। এছাড়া থাকে হচ্ছে ফ্লোরাইড, ফসফেট, ক্যালসিয়াম। এগুলো সব ইনঅর্গানিক আইটেম। অর্গানিকের মধ্যে থাকে এনজাইম এবং আদার্স। এনজাইম গুলো কি কি? এই এনজাইমের নামগুলি মনে রাখবেন। লালার মধ্যে এনজাইম থাকে অ্যামাইলেজ বা আলফা অ্যামাইলেজ থাকে, মেলটেজ। এনজাইমের সংকেত হচ্ছে এস। যেখানে এস থাকবে বুঝবেন এনজাইম। এস দেখেন, এস, এই যে অ্যামাইলেজ, মেলটেজ, লিঙ্গুয়াল লাইপেজ, ফসফেটেজ, সাধারণত এইচ থাকে। এটা ব্যতিক্রম লাইসোজাইম, আলফা অ্যামাইলেজ, এগুলো সব এনজাইম। এগুলো কোথায় থাকে? লালার মধ্যে। লালার এই এনজাইম গুলো, এগুলো অনেক সময় ভাইবা তো আসলে লালার এনজাইম গুলি কি কি, এবং এনজাইম গুলির নামটা মনে রাখবেন, কারণ যখন আমরা ডাইজেশন সিস্টেম, যেটা মেকানিজম, পরিপাকের যে প্রক্রিয়াগুলো, ওই প্রক্রিয়াতে কিন্তু এরকম কোথায় কোন এনজাইম গুলো কাজ করে সেই এনজাইমের নাম চলে আসবে। যখন খাবার আমরা মুখে কি করবো, চাবানোর সময় বলছিলাম যে মুখে আমাদের কিছু খাবার হজম হয়, পরিপাক হয়। এই পরিপাকের সময় এই এনজাইম গুলো কাজ করে। তাহলে লালার মধ্যে কি কি এনজাইম থাকে? অ্যামাইলেজ বা আলফা অ্যামাইলেজ, মেলটেজ, লিঙ্গুয়াল লাইপেজ, লাইসোজাইম, আর একটা হচ্ছে ফসফেটেজ। এবং কিছু আদার্স উপাদান থাকে যেটাকে আমরা বলি প্রোটিন। এই প্রোটিন হচ্ছে মিউসিন, অ্যালবুমিন এবং ফ্রি অ্যামাইনো অ্যাসিড থাকে, এগুলো হচ্ছে প্রোটিন। এছাড়া এনপিএন সাবস্টেন্স থাকে, নন প্রোটিন নাইট্রোজেনাস সাবস্টেন্স, এগুলো এনপিএন সাবস্টেন্স। কি কি? নন প্রোটিন মানে প্রোটিন বিহীন কিছু নাইট্রোজেনাস সাবস্টেন্স থাকে, এটা হলো এনপিএন সাবস্টেন্স। যেমন ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটাইন, যেগুলো আমরা ব্লাডের মধ্যে পড়েছিলাম,
তারপর হচ্ছে কি জ্যান্থিন, হাইপোজ্যান্থিন। ক্লিয়ার? এ হচ্ছে লালার উপাদানটা, আপনারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন অথবা লিখে রাখতে পারেন। এই লালার স্যালিভারে বা লালার উপাদান বা কম্পোজিশনটা আসবে, হ্যাঁ, পরীক্ষায় আসে। এরপরে হচ্ছে দেখা যাচ্ছে, একটু ছোট করে দিই, হ্যাঁ, এবার দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। পুরো স্ক্রিনে আসে না? আচ্ছা, এবার আমরা আসি ফাংশন অফ স্যালাইভা। হ্যাঁ, স্যালাইভার কাজগুলো কি কি দেখেন। ফ্যাসিলিটেটস, সুবিধা দেয়। সলোয়িং মানে খাবার গিলতে সহায়তা করে। হ্যাঁ, কিপস দ্য মাউথ ময়েস্ট এন্ড হেল্পস ইন স্পিচ। দেখেন আমাদের মুখে যদি লালা না থাকতো আমরা কিন্তু কথা বলতে পারতাম না। দেখবেন অনেকক্ষণ যারা কথা বলি, যে আমরা কথা বলতেছি, আমাদের মুখ কিন্তু শুকিয়ে আসে, কারণ কি লালাটা কমে যায়। এই লালা যখন থাকে তখন আমরা খুব স্মুথলি কথা বলতে পারি এবং মুখের ভিতরটাকে আর্দ্র রাখে, ভিজা থাকে। এবং দেখবেন জিহ্বার মধ্যে হালকা সবসময় লালা থাকে। এই হালকা জিহ্বা যদি ভিজা ভিজা থাকে এটা হচ্ছে সুস্থ জিহ্বার লক্ষণ। সুস্থ জিহ্বা হালকা ভিজা ভাব থাকবে, কখনো শুষ্ক থাকবে না বা অতিরিক্ত স্যালিভেশন থাকবে না। অতিরিক্ত শুষ্ক এবং অতিরিক্ত স্যালিভেশন দুইটা হচ্ছে অসুস্থ জিহ্বার লক্ষণ। এজন্য মুখের ভিতরটাকে খুব আর্দ্র রাখে এবং কথা বলতে সহায়তা করে। লুব্রিকেট ফুড, খাবারটাকে পিচ্ছিল করে ফেলে, তখন খাবারটা কি হয়, এই পিচ্ছিল করার মাধ্যমে সে ডাইলুট হয়। লট এবং ইরিটেট ফুড, হ্যাঁ, দাস ইনজুরি টু মিউকোসা ইজ কি প্রিভেন্টেড। আমরা যখন অতিরিক্ত কি করি, ঝাল মশলাযুক্ত খাবার খাই, যদি লালা না থাকতো তখন কি হইতো, এই অংশটা ঝালটা, তারপরে যে অতিরিক্ত গরম খাবারটা আমাদের মুখটাকে, জিহ্বাটাকে কি করতো, পুড়িয়ে ফেলতো, হ্যাঁ, ইনজুর করতো, ক্ষতিগ্রস্ত করতো। তো লালাটা কি করে, এটাকে প্রোটেক্ট করে ফেলে এবং খাবারটাকে ডাইলুট করে, নরম করে, খাবারকে পিচ্ছিল করে গিলতে সহায়তা করে। এরপর হচ্ছে ডিজলভস ফুড সাবস্টেন্স দ্যাট স্টিমুলেট টেস্ট। এই খাবারটা যত লালার সাথে ভিজবে, আমরা যে খাবার মূলত টেস্ট পাই, খাবার যে মজা লাগে, স্বাদ লাগে, এই লালাটা খাবারে মিশার কারণেই খাবারের স্বাদটা আমরা পরিপূর্ণভাবে পাই। যাদের এই লালা নিঃসরণটা কম হয় তারা আসলে খাবারের স্বাদটা পরিপূর্ণভাবে পায় না। হেল্পস ইন ডাইজেশন ফুড, খাবারকে হজম করতে, পরিপাক করতে সহায়তা করে। হেল্পস কিপ দ্য টিথ এন্ড মাউথ ক্লিন, মুখের ভিতরে এবং কি দাঁতকে পরিষ্কার রাখতে কি করে, লালা সহায়তা করে। প্রিভেন্ট ব্যাকটেরিয়াল গ্রোথ ইন মাউথ, লালা নিঃসরণ দিয়ে কি হয়, বিভিন্ন ব্যাকটেরিয়া গুলাকে কিল করে ফেলে, খাবারের সাথে কি ব্যাকটেরিয়া থাকলে এগুলোকে হত্যা করে, মেরে ফেলে, পরিষ্কার করে মাউথটাকে, ঠিক আছে, এবং মুখের ভিতরে যেন ব্যাকটেরিয়া গ্রো না হয় সেটা থেকে প্রিভেন্ট করে। এ হচ্ছে আমাদের স্যালিভা এবং তার ফাংশন, স্যালিভারি গ্ল্যান্ড এবং স্যালিভার কাট। ঠিক আছে, নেক্সট ক্লাসে আমরা ইসোফেগাস, স্টোমাক এগুলো আমরা শিখবো, পড়বো, খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, স্টোমাকের গঠন এগুলো যদি আমরা ভালো মতো জানি, ইন্টেস্টাইনের গঠন যদি আমরা জানি, এবং আরো সামনে আসবে লিভার, প্যানক্রিয়াস, এগুলো ভালো মতো বুঝতে পারলে আমরা ডাইজেস্টিভ সিস্টেমের কিছু রোগ যেটা প্যাথোলজিতে কাজে লাগবে, এই রোগগুলি সম্পর্কে আমরা ভালো আইডিয়া পাবো। এই ছিল আজকে আমাদের ক্লাস। যদি কারো কোনো কোশ্চেন থাকে আপনারা বলতে পারেন। 1-2 মিনিট। হ্যাঁ, আর কোনো কোশ্চেন আছে? আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার, মানে কারো কারো জন্মগতভাবেই মনে হয় নাকি যে যেরকম আমারই স্যার, মুখে অতিরিক্ত লালা, এটা কি আসলে অসুখ নাকি প্রকৃতি থেকে এটা এরকম জন্মগতভাবে এরকম? দেখেন, এটা হচ্ছে অনেক সময় বডির চাহিদা অনুযায়ী লালা নিশ্চিত হয়। হ্যাঁ, তবে আমি বলছি যদি এক্সেস হয় তো সবসময় লালা একটা ভাব থাকে, মুখে অতিরিক্ত থুতু জমে যায়, কথা বলতে গেলে বা আপনার অনেকক্ষণ চুপ থাকলে লালা গড়ায় পড়ে, তখন সেটা তো অসুস্থ লক্ষণ। আমাদের তো মেডিসিন আছে, হ্যাঁ, এগুলোতে কন্ট্রোলে চলে আসে, মানে একটা স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসবে। অতিরিক্ত কোনো কিছুই ভালো না। যখন আপনি নিজে বুঝতেছেন যে না আপনার লালাটার মধ্যে অতিরিক্ত জমতেছে, তারপর নিশ্চয়ই এটাতে কোনো সমস্যা হচ্ছে। আবার লালা অতিরিক্ত নিঃসরণ হওয়ার কারণে অতিরিক্ত ক্ষুধা লাগে, হ্যাঁ, খাবার তখন বারবার খেতে হয়, এই কারণে তখন এখন কি হয়ে যায়, অনেকে যে ওবেসিটি চলে আসে, মোটা হয়ে যায়। এটা অবশ্যই একটু রোগের লক্ষণ।
আর কোনো প্রশ্ন আছে? ঠিক আছে, তাহলে ভালো থাকবেন, আবার ঈদের পর ইনশাল্লাহ দেখা হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।